ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা লেভিয়ার ওহিতার যে রেসপিরেটরি সিস্টেম সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। তো এটা আমাদের লেকচার 2। তো যখন যদি বলা হয় লেভিয়ার ওহিতার রেসপিরেটরি সিস্টেম ডিসক্রাইব করার জন্য, আমরা জানি দ্য মেইন অর্গান অফ রেসপিরেটরি সিস্টেম অফ ব্লু ফিশ ইজ গিল। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় হুইচ ওয়ান ইজ দ্য মেইন রেসপিরেটরি অর্গান অফ ব্লু ফিশ, তখন সেক্ষেত্রে আনসারটা হবে গিল। এবং তার সেক্ষেত্রে যদি তার স্ট্রাকচারটা ডিসক্রাইব করতে বলে, তাহলে তার গিলসের স্ট্রাকচারটা আপনাকে ডিসক্রাইব করতে হবে। এখানে একটু খেয়াল করে দেখেন ছবিতে, এই যে পার্টটা, এই পার্টটাকে সাধারণত বলা হচ্ছে অপারকুলাম। অপারকুলাম দ্বারা কাভার্ড অবস্থায় যে চেম্বার বা ক্যাভিটিটা আছে সেটাকে বলা হচ্ছে ব্রাঙ্কিয়াল চেম্বার। আর এই ব্রাঙ্কিয়াল চেম্বারের ভিতরে কিন্তু মূলত গিল থাকে। এই গিলটা দিয়ে মূলত তারা রেসপিরেশনের কাজটা করে। তাহলে এখানে আমরা ওই জন্য ফার্স্ট লাইনে আমরা দেখতে পাচ্ছি গিল ইজ দ্য মেইন অর্গান অফ রেসপিরেশন। তাহলে হোয়ার ডাজ গিল প্রেজেন্ট? গিল প্রেজেন্ট ইন দ্য ব্রাঙ্কিয়াল চেম্বার, আর ব্রাঙ্কিয়াল চেম্বার ইজ কাভার্ড বাই অপারকুলাম। তো এতটুকু মনে রাখলেই হবে। হাউ মেনি পেয়ার্স অফ গিলস ফাউন্ড ইন দ্য রুই ফিশ? রুই ফিশে কয় ধরনের কত পেয়ার অফ গিলস দেখা যায়? তো আনসারটা হচ্ছে কি 4 পেয়ার্স অফ গিলস আর মেনলি ফাউন্ড ইন দ্য রুই ফিশ। তাহলে এই সাইডে ব্রাঙ্কিয়াল যে চেম্বারটা আছে এখানে আছে 4টা, ও পাশের ব্রাঙ্কিয়াল চেম্বার আছে 4টা, টোটাল 8টা। দ্যাট মিনস 4 পেয়ার্স অফ গিলস আর ফাউন্ড ইন দ্য রুই ফিশ। এরপরে অনেক সময় আপনাকে প্রশ্ন আসছে 3 মার্কসের জন্য, ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ দ্য গিলস। তো বলা হচ্ছে দ্য ইচ অ্যান্ড এভরি গিল অফ দ্য রুই ফিশ ইজ হলোগ্রাম। রুই ফিশের গিলসগুলোকে বলা হচ্ছে হলোগ্রাম। হলোগ্রাম কেন বলা হচ্ছে? তার এক্সপ্লেনেশন হচ্ছে ইচ গিল ইজ ডিভাইডেড ইন্টু 2 সিমিলার ইকুয়াল সেগমেন্ট। আপনি এখানে যদি একটু খেয়াল করে দেখেন, এই যে গিলসটা, এটা একটা মাত্র গিল। এই গিলের মধ্যে গিল ফিলামেন্টগুলো, এগুলো হচ্ছে গিল ফিলামেন্ট। গিল ফিলামেন্টগুলো কিন্তু দুটো রোতে সাজানো আছে। এটা একটা রো, আবার যদি নিচে খেয়াল করি এপাশে এদিকে আরেকটা রো আছে। যেহেতু দুটো রো থাকে গিলসের মধ্যে এবং এই দুটো রো সাধারণত ইকুয়ালি ডিভাইডেড থাকে, ওই জন্য এই ধরনের প্রত্যেকটা গিলকে বলা হচ্ছে হলোগ্রাম। এবং এই হলোগ্রামকে যেহেতু দুটো সেগমেন্ট আছে, প্রত্যেকটা সেগমেন্টকে বলা হচ্ছে হেমিগ্রাম। তাহলে পুরো গিলসটা হচ্ছে হলোগ্রাম, কারণ ইট ক্যান বি ডিভাইডেড ইন্টু 2 সিমিলার ইকুয়াল সেগমেন্ট। আর এই প্রত্যেকটা সেগমেন্টকে, এই সেগমেন্টটাকে একটাকে বলবো হেমিগ্রাম, আর নিচের যে সেগমেন্টটা আছে সেটাকে বলবো আরেকটা হেমিগ্রাম। আর প্রত্যেকটা হেমিগ্রামকে যে ইন্ডিভিজুয়াল রড শেপ স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি আমরা, এদেরকে বলা হচ্ছে গিল ফিলামেন্ট অর গিল ল্যামেলা। তা আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা যাই, সেটা বলা হচ্ছে দ্য সেপ্টাম ইন বিটুইন 2 ফিলামেন্ট রো ইজ কল্ড দ্য ইন্টারব্রাঙ্কিয়াল সেপ্টাম। তাহলে এখানে যে একটা তোমার হেমিব্রাঙ্ক আছে এবং নিচে আরেকটা হেমিব্রাঙ্ক আছে, এই দুটো হেমিব্রাঙ্কের মাঝখানে এই যে স্পেস যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে স্পেসটা, এই স্পেসটাকে বলা হচ্ছে সাধারণত ইন্টারব্রাঙ্কিয়াল সেপ্টাম। আবার এখানে যে ফিলামেন্টগুলো দেখতে পাচ্ছ, ফিলামেন্টগুলোর বাইরের দিকে সাধারণত একটা কাভারিং থাকে। এই কাভারিংটাকে সাধারণত বলা হচ্ছে এপিথেলিয়াল মেমব্রেন। তুমি খেয়াল করে দেখো, এটা একটা ফিলামেন্ট, ফিলামেন্টের বাইরে একটা কাভারিং আছে, কাভারিংটাকে বলছে এপিথেলিয়াল মেমব্রেন। কিন্তু এটাকে যদি তোমার লঙ্গিটিউডিনাল সেকশন করি, সেকশনের সময় দেখতে পাবো তার ভিতরে সাধারণত অনেকগুলো কী আছে, ব্লাড ক্যাপিলারিস আছে। এখানে একটা আর্টারি, রেড কালারটা, ব্লু কালারটা হচ্ছে ভেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনালি যদি দেখি, প্রত্যেকটা গিল ফিলামেন্টের ভেতরে আর্টারি, ভেন এবং ক্যাপিলারিস আছে, ব্লাড ক্যাপিলারিস। আর বাইরের দিকে তারা কাভার থাকে যে মেমব্রেনটা দিয়ে, সেটাকে বলা হচ্ছে এপিথেলিয়াল মেমব্রেন। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ গিল। তারপরের পার্ট যদি দেখতে পারো, গিল ইজ অ্যাটাচড উইথ এ বোনি স্ট্রাকচার কল গিল আর্চ। দেখো এগুলো রেড কালার ইন্ডিকেটিং পার্টগুলো হচ্ছে গিল ফিলামেন্ট। গিল ফিলামেন্টগুলো যে বোনি স্ট্রাকচারটার সাথে কানেক্ট আছে, ইন্ডিকেটারটা খেয়াল করো, এই বোনি স্ট্রাকচারটাকে বলছি গিল আর্চ। আর এই গিল আর্চ থেকে যে টিথ লাইক স্ট্রাকচারগুলো ফর্ম করেছে, টিথ লাইক স্ট্রাকচারগুলোকে বলা হচ্ছে গিল রেকার। তাহলে আপনাকে যদি পরীক্ষা প্রশ্ন করা হয় জয়েন্ট ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ দ্য মেইন রেসপিরেটরি অর্গান, তাহলে সেক্ষেত্রে আনসারটা হবে গিলস। আর আরেকটা প্রশ্ন বলে রাখি, যদি আপনাকে বলা হয় অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান কোনটা, তখন সেক্ষেত্রে আনসারটা হবে ইয়ার ব্লাডার। যদি আপনাকে বলা হয় মেইন রেসপিরেটরি অর্গান কোনটা, তাহলে আনসারটা হবে গিল। আর যদি বলা হয় অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান কোনটা, তাহলে সেক্ষেত্রে আনসারটা হবে তোমার
ইয়ার ব্লাডার। তাহলে এইটা যাতে ভুল না হয় একটু খেয়াল রাখবা। এই স্ট্রাকচারটা আমরা পারলাম। এরপরে 4 মার্কসের জন্য একটা প্রশ্ন আসে ডিতে, সেটা হচ্ছে এক্সপ্লেন দ্য মেকানিজম অফ রেসপিরেশন। So the respiratory system of root fish can be divided into two parts. One is called inspiration or inhalation, another one is called expiration or exhalation. এই দুটো ভাগ আমরা ভাগ করতে পারি। তো যখন মেকানিজম বলবে রেসপিরেশনের বা রেসপিরেটরি সিস্টেমের, তখন আপনাকে এই দুটো পয়েন্ট এক্সপ্লেন করতে হবে। প্রথমে আসো ইনস্পিরেশন। এটা হচ্ছে সাধারণত ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য মাউথ পার্টস অথবা মাউথ রিজিয়ন অফ দ্য রুই ফিশ। সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই পার্টটাকে বলা হচ্ছে ফ্যারিংস, এই পার্টটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে বাকাল ক্যাভিটি, আর এই দুটো গিলসের মাঝখানের স্পেসটাকে বলা হচ্ছে ফ্যারিংস। তাহলে বাকাল ক্যাভিটি আর ফ্যারিঞ্জিয়াল ক্যাভিটি, এই দুটোকে একসাথে বলা হয় বাকো ফ্যারিঞ্জিয়াল ক্যাভিটি। তাহলে তার মুখের ভিতরে যে পুরো যে ক্যাভিটিটা আপনি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে বাকো ফ্যারিঞ্জিয়াল ক্যাভিটি। আর এটা হচ্ছে মাউথ ওপেনিং। মাউথ ওপেনিংয়ের পরে দুটো ভাল্ব আছে, এটাকে বলা হচ্ছে ওরাল ভাল্ব। আর এখানে এ পাশে আছে 4টা গিলস, এ পাশে আছে 4টা গিলস। এই গিলসগুলো কাভার থাকে অপারকুলাম দিয়ে, আর অপারকুলাম বডির সাথে অ্যাটাচ থাকে যে ম্যামব্রেনটা দিয়ে, সেটাকে বলা হচ্ছে ব্রাঙ্কিওস্টিক্যাল ম্যামব্রেন। এখন আসো ইনস্পিরেশন মেকানিজমে কী হয়। ডিউরিং ইনস্পিরেশন বলা হচ্ছে অপারকুলাম অ্যান্ড ব্রাঙ্কিওস্টিক্যাল মেমব্রেন আর টাইটলি ক্লোজড। যখন ইনস্পিরেশনটা চলবে তখন এই যে অপারকুলামটা এবং ব্রাঙ্কিওস্টিক্যাল মেমব্রেন যেটা দেখতে পাচ্ছি, এটা টাইটলি ক্লোজ হয়ে যাবে। টাইটলি যখন ক্লোজ হয়ে যাবে তখন এই যে রোডটা আছে তোমার ওয়াটার মুভ করার জন্য, এটা ক্লোজ হয়ে যাবে। এটা যখন ক্লোজ হয়ে যায় তখন ইন্টারনাল ক্যাপাসিটি অফ দ্য বাকোফ্যারিঞ্জিয়াল ক্যাভিটি আর এনলার্জ। ভিতরে যে বাকোফ্যারিঞ্জিয়াল ক্যাভিটিটা আছে এটা তখন বড় হয়ে যায়। এটা যখন এনলার্জ হয় তখন সাধারণত যে জিনিসটা হবে, ওরাল ভালভটা ওপেন হবে এবং ওয়াটার মুভস ইনটু দ্য বাকোফ্যারিঞ্জিয়াল ক্যাভিটি ফ্রম দ্য আউটসাইড। তখন বাইরে থেকে ভিতরে অক্সিজেন নিয়ে ওয়াটারটা বাকোফ্যারিঞ্জিয়াল ক্যাভিটিতে প্রবেশ করবে। এই প্রসেসটাকে বলা হচ্ছে ইনহেলেশন। এরপর আসো, যখন আমি এক্সহেলেশনে যাচ্ছি তখন কি হচ্ছে, এক্সহেলেশনের সময় ইন্টারনাল ক্যাভিটি আর কন্ট্যাক্টেড, এর ভিতরে যে বাকোফ্যারিঞ্জিয়াল ক্যাভিটিটা আছে সেটা কন্ট্যাক্ট হয়। সেটা যখন কন্ট্যাক্ট হবে তখন ওরাল ভালভটা ক্লোজ হয়ে যায়। ওরাল ভালভ যখন ক্লোজ হয় তখন ওয়াটারটা আর কিন্তু মাউথ দিয়ে বের হতে পারে না। তখন ওয়াটারের প্রেশারে এই যে তোমার অপারকুলাম এবং ব্রাঙ্কিওস্টিক্যাল মেমব্রেন আছে এটা খুলে যায়। তো বলা হচ্ছে অপারকুলাম এবং ব্রাঙ্কিওস্টিক্যাল মেমব্রেন লিফটেড। এটা যখন লিফটেড হয় তখন বাকোফ্যারিঞ্জিয়াল ক্যাভিটি থেকে ওয়াটারটা গিলসের পাশ দিয়ে সাধারণত অপারকুলাম হয়ে এটা বাইরে বের হয়ে যায়। তাহলে বলা হচ্ছে ওয়াটার গোজ আউট থ্রু দ্য ওপেনিং অফ গিল চেম্বার। এই ওভারঅল প্রসেসটাকে বলা হচ্ছে এক্সহেলেশন। তাহলে ইনহেলেশনের সময় আমরা দেখলাম কিভাবে অক্সিজেনেটেড ওয়াটারটা মাউথ ক্যাভিটির ভিতরে ঢুকছে, আর এক্সহেলেশনের সময় আমরা দেখতে পাচ্ছি কীভাবে ডিঅক্সিজেনেটেড বা কার্বন ডাইঅক্সাইড কন্টেনিং ওয়াটারটা বডি থেকে বের হয়ে যাচ্ছে গিলস হয়ে। তাহলে এখন তো এখানে মূলত অক্সিজেন কীভাবে ঢুকছে, ওয়াটার কীভাবে ঢুকছে, ওয়াটার কীভাবে বের হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে রেসপিরেশনটা কোথায় হলো? তো রেসপিরেশনটা বোঝানোর জন্য আপনাকে আলাদা একটা পয়েন্ট দিতে হবে, যেটাকে বলা হচ্ছে ফিজিওলজি অফ রেসপিরেশন। এই পয়েন্টটা তুমি তোমার শিটের মধ্যে দেখতে পাবে, ফিজিওলজি অফ রেসপিরেশন। এই বিষয়টা কি? বিষয় হচ্ছে আমরা জানি এই যে গিলসটা আছে, গিলসের মধ্যে ভিতরে মূলত আর্টারি থাকে, ভেইন থাকে। তো যখন ওয়াটারটা যখন বের হয়ে যায় গিলসের পাশ দিয়ে, তখন এই ওয়াটারের মধ্যে অক্সিজেনের ডেন্সিটি থাকে বেশি, গিলসের ভিতরে ব্লাড ক্যাপিলারিসের মধ্যে অক্সিজেনের ডেন্সিটি থাকে কম, যার কারণে ওয়াটার থেকে অক্সিজেনটা ডিফিউজ হয়ে গিলসের ভিতরে ওয়াটারের মধ্যে চলে যায়। আর গিলস থেকে কার্বন ডাইঅক্সাইডটা ডিফিউজ হয়ে ওয়াটারে আসে। যেহেতু ওয়াটার থেকে অক্সিজেনটা ডিফিউজ হয়ে গিলসে যাচ্ছে, আবার গিলস থেকে কার্বন ডাইঅক্সাইডটা ডিফিউজ হয়ে ওয়াটারে আসছে, তখন এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের একটা এক্সচেঞ্জ হয়ে যায়। এক্সচেঞ্জ হওয়ার পরে তোমার অক্সিজেনেটেড ওয়াটারটা ডিঅক্সিজেনেটেড ওয়াটারে কনভার্ট হয়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ে ওয়াটারটা তখন বাইরে বের হয়ে আসে। এটা হচ্ছে ফিজিওলজি অফ রেসপিরেশন। তাহলে আপনাকে যদি মেকানিজম বলে, প্রথমে ইনহেলেশন এক্সপ্লেন করবেন, তারপর এক্সহেলেশন এক্সপ্লেন করবেন, তারপর ফিজিওলজি অফ রেসপিরেশন এক্সপ্লেন করলে আপনার প্রসেসটা হয়ে যাবে এবং দুটা ফিগার তখন আপনাকে এক্সপ্লেন করতে হবে। আশা করি এটা পরীক্ষা আসলে আপনি আনসারটা করতে পারবেন। এর মাধ্যমে যদি রেসপিরেশনের ওভারঅল প্রসেসটা আপনাকে পরীক্ষায় বলে, তাহলে
এটা আপনাকে আনসার করতে হবে। আশা করি আপনারা পারবেন। ক্লিয়ার স্যার? থ্যাংক ইউ।